ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আমরা অনেকদিন পর WBSLST নিয়ে কথা বলবো। WBSLST ফিজিক্যাল সায়েন্সের যারা এক্সপিরিয়েন্স রয়েছে এবং ফিজিক্সের যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য। আজকে বেসিক্যালি যে ডেমো ক্লাসটা আমি দেখাবো, সেই ডেমো ক্লাসটা মানে অ্যাপে কিভাবে ক্লাস হচ্ছে সেটা 9-10 এর জন্য হবে। নেক্সট ডেতে আমি 11-12 এর জন্য নিয়ে আসবো। তো 9-10 এর জন্য অ্যাপে ক্লাস করতে যদি তোমরা চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংকে গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে কোর্সটা নিয়ে নিতে পারো। আদারওয়াইজ এখন আমি পুরো বিষয়টা বলে দিচ্ছি আজকে, এবং তোমরা ডেমো ক্লাসটা দেখে নাও যে কিভাবে ক্লাস হচ্ছে, তার একটা আইডিয়া পাবে। যারা আগের বারে ছিলে তাদের জন্য আমি তো কোর্স এক্সটেন্ড করে দিয়েছি আরো 2 বছর, কোনো সমস্যা নেই। প্রাইভেট কুপন কোডের মাধ্যমে তোমরা কিন্তু আরো 2 বছর কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে। কোর্সটার মধ্যে পুরনো যে সমস্ত পুরো সিলেবাস কমপ্লিট করা রয়েছে। অনেকের কনফিউশন হচ্ছে যে স্যার এত রেকর্ডেড ভিডিও কেন, আপনি নতুন কোর্স বলছেন। এত রেকর্ডেড ভিডিও এই জন্যই রয়েছে কারণ সমস্ত যে পুরো সিলেবাসটা আমরা অলরেডি একবার শেষ করে নিয়েছি। তো তার সমস্ত ভিডিওগুলো আমি ফোল্ডার ওয়াইজ ওখানে দিয়ে রেখেছি। মনে করো কেউ নতুন কোর্সটা এনরোল হলে তবুও কিন্তু সে পুরানো ভিডিওগুলো পাবে, বা যারা পুরানো রয়েছে তারাও নতুন লাইভ ক্লাসগুলো করতে পারবে। লাইভ ক্লাস আমি স্টার্ট করেছি, একটা দিনই লাইভ ক্লাস হয়েছে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সটা শুরু করেছি এবং তারই ডেমোটা তোমরা একটু পরেই দেখতে পাবে। বাকি মানে ডেমো বলতে ওই ক্লাসটা, অ্যাকচুয়াল ক্লাসটা নিয়েছি আমি অ্যাপ থেকে ডাউনলোড করে আপলোড করেছি, যে কিভাবে ক্লাস হচ্ছে তার একটা তোমরা ধারণা পাবে। ক্লাস ছাড়াও তোমরা PDF নোটস পাবে, টেস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, টেস্টও আমি আপলোড করবো। তবে যারা ফিজিক্যাল সায়েন্সের জন্য প্রিপারেশন নেবে, মানে 9-10 এর ব্যাচের জন্য, তারা শুধুমাত্র ফিজিক্স পোর্শনটা প্রিপারেশন করতে পারবে। কেমিস্ট্রি পোর্শনের জন্য তোমাদের কেমিস্ট্রি মাস্টারমশাই অন্য কারো কাছে পড়তে হবে। তো ফিজিক্স পোর্শনে তোমাদের প্রিপারেশন হবে। কিন্তু যখন আমি টেস্ট গুলো নিই তখন কিন্তু আমি ফিজিক্স কেমিস্ট্রি দুটোই দিয়ে দিই কোয়েশ্চেন, যেহেতু তোমাদের ফাইনাল কোয়েশ্চেনে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই থাকবে। তো টেস্ট সিরিজটাতে আমি ফিজিক্স কেমিস্ট্রি দুটোই দিয়ে রাখবো, বাট আমি পড়াবো শুধুমাত্র ফিজিক্স পোর্শনটা। ক্লিয়ার? তোমাদেরকে আমি কেমিস্ট্রি পোর্শনের জন্য নোটসও অ্যাভেলেবেল করিয়ে দেবো, যেখানে নোটস দেবো, যখন চ্যাপ্টার ওয়াইজ নোটসও আমি দিয়ে দেবো, কিন্তু পড়াবো শুধুমাত্র ফিজিক্স পোর্শনটা। বাকি তোমরা কেমিস্ট্রি একটা মাস্টারমশাইয়ের কাছে যদি কেমিস্ট্রি পোর্শনটা পড়ো তাহলে তোমাদের হয়ে যাবে। তো যারা কেমিস্ট্রি স্টুডেন্ট মনে করো, তারা যদি মনে করো যে কেমিস্ট্রি আমরা কোনো টিউশন পড়বো না, শুধুমাত্র ফিজিক্সটা পড়বো, বাকি নোটস থেকে টেস্ট দিয়ে হয়ে যাবে, তাদের ক্ষেত্রে হয়ে যাবে। কিন্তু যারা ফিজিক্সের স্টুডেন্ট কেমিস্ট্রি প্রথম থেকে পড়তে চাও তাদের জন্য কেমিস্ট্রিকে টিউশন নিতে হবে। আর যারা ফিজিক্সের স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে তোমরা 11-12 এর কোর্সে অ্যাডমিশন নাও। কেন বলছি তার কারণ হচ্ছে 11-12 এর কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা পুরো পিজি কোর্সটা তো হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে 9-10 এর যে কোর্সটা আমি এখানে রেকর্ডেড লাইভ পড়াচ্ছি তার রেকর্ডেড ক্লাসগুলো ওখানে আমি দিয়ে দিই 11-12 এ। তো তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট, যাদের MSc রয়েছে, বিএড রয়েছে, তারা কিন্তু 11-12 এর কোর্সে অ্যাডমিশন নিলে সুবিধা হবে। ওকে, বোঝা গেল? আর যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তারা তো 11-12 নিয়ে লাভ নেই, তারা 9-10 নেবে। ক্লিয়ার? তো চলো দেখে নাও তোমরা আজকের ক্লাসটা, যে কিভাবে আমি ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রথম ক্লাসটা করিয়েছি অ্যাপে। তারপর তোমরা চাইলে অ্যাপটা ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ওকে, তো দেখো ইলেকট্রোস্ট্যাটিক মানে চার্জ এট রেস্ট, বুঝতে পারছো? ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়েছি মানে স্থিরাধান, চার্জ এট রেস্ট। সেকেন্ড হচ্ছে যে চার্জের সম্পর্কে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, বেসিক বিষয়। ঠিক আছে, খুব ডিটেলস এখানটাতে পড়ার দরকার নেই, বাস কয়েকটা বেসিক বিষয় তোমাদেরকে জানতে হবে। প্রপার্টিজ অফ চার্জ। প্রপার্টিজ অফ চার্জের মধ্যে আমরা কি কি পড়বো? যেমন ধরো চার্জ বলতে আমরা কি বুঝি? চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার। প্রথমত যে চার্জ কি, হোয়াট ইজ চার্জ আমরা যদি বলি, ইট ইজ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ নেচার। চার্জ ইজ fundamental property of matter. Like mass and length, ভর এবং দৈর্ঘ্যের মতোই, এটা ফান্ডামেন্টাল প্রপার্টি। আমরা যদি আরো ভালোভাবে বলি তাহলে এটি ইন্ট্রিনসিক নেচার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন। প্রোটন এবং ইলেকট্রনের একটা অভ্যন্তরীণ ধর্ম। It is intrinsic nature of
ইলেকট্রন এন্ড প্রোটন। ইলেকট্রনের চার্জ পজিটিভ, চার্জ অফ ইলেকট্রন আমরা কি জানি -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর চার্জ অফ প্রোটন যদি আমরা বলি দ্যাট ইজ প্লাস ই, সেটা হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম্ব। There are two kinds of charge, positive and negative. Two kinds of charge, positive and negative. বাংলাতে তো পড়াচ্ছি, বাংলাতে লেখাগুলো একটু যদি ইংলিশ টার্মগুলো লিখলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বাকি তো বাংলাতেই বলছি। তোমাদেরকে যেটা বলছি পজিটিভ নেগেটিভ ধনাত্মক ঋণাত্মক লেখা অতটাও কি জরুরি বটে? আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ইন্ট্রিনসিক মানে অভ্যন্তরীণ ধর্ম, পজিটিভ নেগেটিভ। তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে সুবিধা হবে একটু যদি তোমরা টার্মগুলো জেনে থাকো, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো। নাম্বার 4 দেখো, তড়িৎ আধান হচ্ছে যোজনীয় মানে এডিটিভ ইন নেচার। এডিটিভ ইন নেচার মানে কি যোজনীয়। যোজনীয় বলতে কি বোঝানো হচ্ছে? যোজনীয় বলতে উনি স্কেলার অ্যালজেব্রা মেনে চলবে। মানে মনে করো একটা যদি সিস্টেম থাকে, সাপোজ এটা একটা মনে করো যে কোনো একটা অবজেক্ট রয়েছে, বিভিন্ন পজিশনে মনে করো বিভিন্ন চার্জ যদি আমি বলি, এটা মনে করো Q1 বলছি, এটা Q2 বলছি, এটা মনে করো -Q3 বলছি, এটা +Q4 বলছি। এটা যে টোটাল চার্জ হবে এখানে, যদি ক্যাপিটাল Q বলি তাহলে বীজগাণিতিক যোগফল হবে, মানে Q1 + Q2 - Q3 + Q4। এইখানে ভরের সঙ্গে আধানের একটা বিশেষ ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? প্রথমত হচ্ছে দেখো, আধান শূন্য হতে পারে কিন্তু ভর কখনোই শূন্য হতে পারে না। এই বিষয়টা জেনে রাখা দরকার। আধান শূন্য হতে পারে কিন্তু ভর শূন্য হয় না। আবার নর্মালি যদি আমরা বলি তাহলে আধান ঋণাত্মক হয় কিন্তু ভর ঋণাত্মক হয় না। আধান ঋণাত্মক হয় কিন্তু ভর ঋণাত্মক হয় না। অ্যান্টিম্যাটারের কথা বললে আলাদা, অ্যান্টিম্যাটারের ক্ষেত্রে ভর ঋণাত্মক হতে পারে। সেটা আমাদের এখানে বিষয় নেই, সেটা কোয়ান্টাম মেকানিক্সের আলোচনা, রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্সের বিষয়। নেক্সট যে প্রপার্টিটা সেটা হচ্ছে কি না, তড়িৎ আধান হচ্ছে কোয়ান্টাইজড। চার্জ ইজ কোয়ান্টাইজড। চার্জ ইজ কোয়ান্টাইজড। আধান ছাড়া ভর থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, কিন্তু ভর ছাড়া আধান থাকা সম্ভব না, সেটা আমরা আসবো পরে। আধান ছাড়া ভর থাকতে পারে, অবশ্যই পারে। নিউট্রন। চার্জ ইজ কোয়ান্টাইজড মানে কি কোয়ান্টায়িত রাশি। কোয়ান্টায়িত রাশি যেমন এনার্জির কোয়ান্টাম রয়েছে E = h নিউ, তাই তো? তেমনি কোনো একটা বস্তুর যে আধান সেটা ইলেকট্রনের আধানের মাল্টিপল হয়। তাহলে ইলেকট্রনের আধান যদি মাল্টিপল হয় তাহলে Q = কত হবে? +- n × E।
মানে মনে করো কোনো একটা বস্তু রয়েছে আর একটা বস্তু রয়েছে, তাহলে এই বস্তু থেকে আমার যদি একটা ইলেকট্রন যায় তাহলে এর হবে প্লাস মাইনাসই, এর হবে প্লাসই। যদি আরো একটা ইলেকট্রন যায় তাহলে এর হবে প্লাসই, এর হবে মাইনাসই। তাহলে এর চার্জ কত হলো কিউ ইকুয়াল টু প্লাস 2, এর চার্জ কত হলো কিউ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে যে চার্জ একটা কোয়ান্টাইজড আছে, তাহলে এখানে মড কিউ যদি আমরা বলি দ্যাট ইজ ইকুয়াল টু এনই। ঠিক আছে, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে চার্জের আমরা কোয়ান্টাইনের কথা বলছি, এটা কিন্তু কেবলমাত্র মাইক্রোস্কোপিক ক্ষেত্রে প্রযোজ্য। মাইক্রোস্কোপিক ক্ষেত্রে মানে খুব একদম যদি আমরা মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে দেখি খুব কম সংখ্যক ইলেকট্রনের কথা বলা হয়। আধানের কোয়ান্টায়ন কেবলমাত্র মাইক্রোস্কোপিক ক্ষেত্রেই প্রযোজ্য। ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে এটির কোনো অস্তিত্ব নেই। নেক্সট নাম্বার 6 আমরা বলছি আধান হচ্ছে অপরিবর্তনীয়, ইনভেরিয়েন্স। ইনভেরিয়েন্স এর মানে কি, কিউ রেস্ট ইকুয়াল টু কিউ মুভিং, মানে স্থির অবস্থায় আধান যা হবে গতিশীল অবস্থায় আধান তাই হবে। ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু খেয়াল রাখতে হবে আধান ঘনত্বের কথা যদি আমরা বলি, আধান ঘনত্ব যেমন ধরো সাপোজ কিউ বাই এল, অথবা আমরা যদি বলি আপেক্ষিক আধান কিউ বাই এম, এরা অপরিবর্তনীয় নয়। কেন নয়? কারণ হচ্ছে এম আর এল স্থির অবস্থায় যা হয় গতিশীল অবস্থায় তা হয় না। লেন্থ কন্ট্রাকশন অনুযায়ী রিলেটিভিটি অনুযায়ী এল সমান এল জিরো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এম সমান হয় এম জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ফ্রম রিলেটিভিটি। এই কারণে কি হচ্ছে, আধান ঘনত্ব এবং আধান আপেক্ষিক আধান এরা কিন্তু ইনভেরিয়েন্স নয়, নট ইনভেরিয়েন্ট। কিন্তু শুধুমাত্র আধানের কথা যদি বলা হয় তাহলে সেটা ইনভেরিয়েন্ট। আধান সংরক্ষিত, কনজারভেটিভ ইন নেচার। কনজারভেশন অফ চার্জ, যে কোনো একটা বিচ্ছিন্ন সিস্টেমের যদি আমরা চার্জ বলি তাহলে সবসময় কনস্ট্যান্ট থাকে। চার্জ অফ টোটাল চার্জ of any isolated system is always constant. যে কোনো বিক্রিয়ার আগে এবং পরে আধান একই থাকবে। মনে করি যে দুটো বস্তুকে আমরা ঘর্ষণ করি, ঘর্ষণ তড়িতের ক্ষেত্রে এই দুটো বস্তুকে ঘর্ষণ করা হবে, তাহলে এইখানে মনে করো চার্জ উৎপন্ন হলো নেগেটিভ চার্জ, তাহলে এইখানে দুটো অবশ্যই পজিটিভ চার্জ হবে। এবং বিক্রিয়ার পূর্বে এই ঘর্ষণের পূর্বে এদের মোট আধান জিরো ছিল, ঘর্ষণের পরেও মোট আধান জিরো হবে, কারণ ই মাইনাসই কেটে যাবে। বা যদি কোনো আমরা নিউক্লিয় বিক্রিয়ার কথা বলি সেখানেও তাই হয়, তাই তো। যে কোনো নিউক্লিয় বিক্রিয়া, যেমন ধর আমরা যদি বলি যে পেয়ার প্রোডাকশন, যে গামা ফোটন থেকে কি তৈরি হয়, ই প্লাস আর ই মাইনাস। তো দেখো বিক্রিয়ার পূর্বের নেট আধান যদি বলি জিরো,
কিউ ইকুয়াল টু বিক্রিয়ার পরে দেখো মোট আধান আমরা যদি বলি কিউ ইকুয়াল টু 0। দিস ইজ পেয়ার প্রোডাকশন। এরকম যে কোনো নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজনের যদি এক্সাম্পল দাও একই বিষয় পাবে। তবে একটা বস্তু থেকে আরেকটা বস্তু যখন আধান যাবে তখন ভরেরও ট্রান্সফার হবে। এখান থেকে একটা ইলেকট্রন গেল, মনে করো এখানে একটা ইলেকট্রন যাবে, এখানে মাইনাস ই হলো, এখানে প্লাস ই হলো, তাহলে এর যে যদি এন সংখ্যক ইলেকট্রন এখান থেকে এখানে যায়, তাহলে এর ভর যে বৃদ্ধি হবে ডেল্টা এম, সেটা হবে এন ইন্টু এমই। তার মানে ইলেকট্রন যখন একটা বস্তু থেকে একটা বস্তু যাচ্ছে, তো ইলেকট্রনটা সামান্য হলেও ভর আছে, তার মানে ভরেরও ট্রান্সফার হবে। তাহলে ইলেকট্রনের ট্রান্সফারের সঙ্গে সঙ্গে সামান্য হলেও ভরের ট্রান্সফার হয়। ভরের ট্রান্সফার হয় এবং সেক্ষেত্রে ডেল্টা এম সমান আমরা বলতে পারি এন ইন্টু এম। 9 নম্বর, আধান ছাড়াও ভরের অস্তিত্ব সম্ভব, যেমন নিউট্রন। কিন্তু ভর ছাড়া আধানের অস্তিত্ব সম্ভব নয়। এবং নাম্বার 10, এটা গুরুত্বপূর্ণ প্রপার্টি, যেটার উপরে পুরো ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমটা চলে, সেটা হচ্ছে স্থির অবস্থায় স্থির আধান কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে গতিশীল আধান তড়িৎ ক্ষেত্র সৃষ্টির সঙ্গে সঙ্গে, এটা আমরা আরো ভালো করে বলি সমবেগে গতিশীল আধান। তড়িৎ ক্ষেত্র সৃষ্টির সঙ্গে সঙ্গে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর ত্বরণ সহ গতিশীল আধান তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র সৃষ্টির সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টির সঙ্গে সঙ্গে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে। এই 10টা যে আধানের প্রপার্টি আমি বললাম, এই প্রপার্টিগুলো আমাদেরকে একটু জানতে হবে। এই কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি, এই রিলেশনটা থেকে কিছু কোয়েশ্চেন হয়, সেগুলো জানতে হবে। হুম, নেক্সট আরেকটা বিষয় আমাদের জানা খুব জরুরি, সেটা হচ্ছে আধান ঘনত্ব। এগুলো আমরা নেক্সট ক্লাসে অঙ্ক করবো। আমি একটু থিওরিটা আজকে বলে নিই।
বা চার্জ ডেনসিটি। আমরা তিন ধরনের আধান ঘনত্বের কথা বলবো। এক নম্বর হচ্ছে রৈখিক আধান, রৈখিক ঘনত্ব বা লিনিয়ার চার্জ ডেনসিটি। এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি এবং ল্যামডা ইকুয়াল টু সঙ্গে কিউ বাই এল বলি। মনে করো সাপোজ একটা যে কোনো ওয়্যার রয়েছে, এই তারটার উপরে মনে করো আধান বন্টিত রয়েছে, তো টোটাল কিউ আধান মনে করো এল দৈর্ঘ্যের তারে যদি বন্টিত থাকে তাহলে ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল হবে, প্রতি একক দৈর্ঘ্যের যে আধান। এখান থেকে আমরা কিউ লিখতে পারবো ল্যামডা ইন্টু এল। এখন মনে করো এই তারটাকে যদি আমি একটা আর ব্যাসার্ধের বৃত্তাকারে পরিণত করে দিই, তখন এই যে দৈর্ঘ্যটা হয়ে যাবে সেটা 2πr হয়ে যাবে। তো সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু আমরা লিখবো কিউ বাই 2πr। এটা ইউনিফর্ম চার্জ ডেনসিটির ক্ষেত্রে আমরা বলছি, কিন্তু যদি চার্জ ডিস্ট্রিবিউশন মনে করো নন ইউনিফর্ম হয়, নন ইউনিফর্ম বলতে বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন ধরনের হয়, তাহলে ইন জেনারেল আমরা ক্যালকুলাস ইউজ করব। ইন জেনারেল যদি আমরা বলি ল্যামডা ইকুয়াল টু আমরা ডি কিউ বাই ডিএল বলবো। তাহলে এখান থেকে আমরা কিউ নির্ণয় করতে চাই ডি কিউ, যখন ল্যামডা এজ এ ফাংশন অফ এল হবে, মানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন আধান ঘনত্ব হবে, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে, তাহলে ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল হবে। তো সেক্ষেত্রে কিউ হয়ে যাবে ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল টোটাল চার্জ। এটা কি হলো আমাদের রৈখিক ঘনত্ব। তেমনি যদি আমরা সারফেস চার্জ বলি বা ক্ষেত্র বন্টন বলতে পারি, তলমাত্রিক ঘনত্ব বাংলাতে বললে, বা সারফেস চার্জ ডেনসিটি, সেটা আমরা কি বলবো, সারফেস চার্জ ডেনসিটি যদি সিগমা দিয়ে প্রকাশ করবো, তাহলে যে কিউ আপন এস, এস হচ্ছে ক্ষেত্রফল। তো সাপোজ মনে করো একটা নর্মাল যে কোনো এর মধ্যে ক্ষেত্রফল আমরা যদি চুজ করি, তো এই ক্ষেত্রফলে মনে করো কিউ আধান রয়েছে, এস ক্ষেত্রফলে বন্টিত, তাহলে একক ক্ষেত্রফলে কিউ বাই এস, দিস ইজ সারফেস চার্জ ডেনসিটি। তো এইখান থেকে আমরা কিউ লিখলে কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এস বলবো। যদি একটা স্ফিয়ারের সারফেস হয়, ফর স্ফেরিক্যাল সারফেস, কিউ ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু হবে কিউ বাই 4πr স্কয়ার। ক্ষেত্রফলটা কি হবে, এস ইকুয়াল টু 4πr স্কয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সিগমা ইকুয়াল টু হবে কিউ বাই 4πr স্কয়ার। আর যদি আমরা ইন জেনারেল বলি, তাহলে সিগমা ইকুয়াল টু ডি কিউ বাই ডিএস। এখান থেকে আমরা ডি কিউ নির্ণয় করতে চাই, তাহলে ডি কিউ ইকুয়াল টু সিগমা ডিএস। একে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কিউ পাবে ইন্টিগ্রেশন সিগমা ডিএস। ওকে, সিমিলারলি যদি আমরা বলি নাম্বার 3, ভলিউম চার্জ ডেনসিটি বা আয়তন ঘনত্ব। বা ভলিউম চার্জ ডেনসিটি, এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করব, রো ইকুয়াল টু ডি কিউ বাই ডিভি। আচ্ছা, প্রথম আমরা যদি বলি সিম্পল ইউনিফর্মের ক্ষেত্রে আগের মতো রো ইকুয়াল টু কিউ বাই ভি বলবো, কিউ ইকুয়াল টু রো ইন্টু ভি, ভি হচ্ছে আয়তন। স্ফিয়ারের ক্ষেত্রে কি হবে, ফর স্ফিয়ার রো ইকুয়াল টু কিউ বাই 4/3πr কিউব, আর হচ্ছে রেডিয়াস। আবার যদি ইন জেনারেল আমরা বলি, রো ইকুয়াল টু ডি কিউ বাই ডিভি। এখান থেকে আমরা যদি বলি ডি কিউ ইকুয়াল টু রো ডিভি, কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো ডিভি, ভলিউম ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই যে তিন ধরনের আধান ঘনত্ব এবং প্রপার্টিজ অফ চার্জ, এর উপরে আমরা নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করবো। আজকে আমি বেশিক্ষণ পড়ালাম না, এই কারণে অনেক কম জন জয়েন হয়েছে, মাত্র 2 জন।
ঠিক আছে, আজ প্রথম দিনে স্টার্ট হলো, অনেকে জানতেও পারেনি ঠিক করে হয়তো। ঠিক আছে, এই নোটটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। আজকে এইটুকুই থাক, ঠিক আছে। ক্লাস তোমাদের যে শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী ক্লাস হবে। 2-5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু ক্লাস হবে। যেদিন না হবে আমি গ্রুপে জানিয়ে দেবো। চলো।